হ্যালো স্টুডেন্টস, আমরা আলোচনা করেছিলাম ওই অবধি যে ঘাসিটি বেগম এসছেন, সিরাজের সাথে তার কথোপকথন হচ্ছে। সিরাজকে বলছেন যে এখনও কিসের বিপদ, কারণ ঘাসিটি বেগম এখন বন্দি সিরাজের অধীনে রয়েছে এবং শওকত জঙ্গ রণক্ষেত্রে নিহত, তাহলে আর তার প্রতিদ্বন্দ্বী কোথায় আছে। এবার সিরাজ বলছেন কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। কোম্পানি বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছেন, যে যেহেতু ঘসিটি বেগম জানে না ভাবছেন সিরাজ, তাই বলছেন যে কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। ঘসিটি বলছেন করেছে, সেই সংবাদই পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? তেমন দুর্দিন কে কামনা করে মা? মা সম্বোধন করছেন। এখানে কিন্তু দেখো সিরাজের মানে সিরাজ জানেন যে ঘসিটি বেগম তার বিরোধী, ঘসিটি বেগম তাকে অভিশাপ দেন, তার খারাপ চান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তা সত্ত্বেও কিন্তু তিনি তাকে তার মাতৃত্বের আসন মানে মাতৃত্বের জায়গাটা দিয়েছেন, মাসি যেহেতু তাকে মাতৃত্বের জায়গাটা দিয়েছেন এবং মা বলে সম্বোধন করছেন এবং তার সাথে কিন্তু খুব সুন্দরভাবেই কথা বলছেন। তাই বলছেন যে তেমন দুর্দিন কে কামনা করে মা, অর্থাৎ ওরা মুর্শিদাবাদে আসবে সেরকম দুর্দিন কি আমরা কামনা করতে পারি? এই কামনা কেউ করে না। বলছেন ঘসেটি বলছেন দুর্দিন না সুদিন? সিরাজ বলছেন সুদিন। ঘসেটি বলছেন সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। সিরাজ অবাক হয়ে যাচ্ছেন। সিরাজ ঘসেটি বেগমের সমস্ত কিছু জেনে ঘসেটি বেগমকে তাও এখানে এনে রেখেছেন, এখানে এক প্রকার বন্দি করেই রেখেছেন। ঘসেটি বেগমকে তাও তার কিন্তু সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সুযোগ সুবিধা কিন্তু তার দিয়েছেন। দেওয়ার পরেও যখন ঘসেটি বেগম চাইছেন যে ব্রিটিশরা আসুক, তারা এসে মুর্শিদাবাদে আক্রমণ করুক এবং সেটা তার কাছে সুদিন, সেটা শুনে সিরাজ বিস্মিত হয়ে পড়ছেন। তাই বলছেন যে দুর্দিন না সুদিনে যখন বলছেন তখন বলছেন সুদিন, তিনি অবাক হয়ে যাচ্ছেন। তখন ঘসেটি বলছেন সুদিন নয়, সুদিন তার কারণ ঘসেটির বন্ধন মোচন হবে, অর্থাৎ সিরাজের ইংরেজদের সঙ্গে যুদ্ধে সিরাজের পতন হবে, তাহলেই কিন্তু ঘসেটিকে যে বন্দি করে রাখা হয়েছে সেই বন্দি দশা তার মুক্তি ঘটবে এবং সিরাজের পতন হবে, এটা তার কাছে সুদিন। তাই বলছে সুদিন নয়। সিরাজ বলছে আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন। ঘসেটি বেগম একদিক থেকে ভাবছে যে তার বন্দি দশার মুক্তি হবে, সিরাজের পতন হবে, কিন্তু এই যে পুরো বাংলা যে বাংলার যে শাসনভার ব্রিটিশরা নিয়ে নেবে, তাদের কবজায় যে বাংলা চলে যাবে, সেটা নিয়ে কিন্তু একবারও ঘসেটি বেগম ভাবছেন না। তাই সিরাজ বলছে আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন। বেশ বুঝতে পারছি, অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছে। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ। মাসি তা ভুলবে? তার প্রতিহিংসার আগুন যেন তার কথার মধ্য দিয়ে স্ফুলিঙ্গের মতন ঝরে ঝরে পড়ছে। বলছে বেশ বুঝতে পারছি, আমার অন্তরের মধ্যে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে, অর্থাৎ আমি সেটাই আজকে ভাষায় প্রকাশ করছি। আমার যে রাগটা, আমার হৃদয়ের মধ্যে গভীর গোপনে যে রাগ আমি পোষণ করেছি, সেটাই আজকে আমি ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, অর্থাৎ মতিঝিল প্রাসাদ আমার নিজের ছিল, সেটা থেকে তুমি আমাকে এখানে নিয়ে এসে বন্দি করে রেখেছো। মাসির সর্বস্ব লুটে নিয়েছো, অর্থাৎ আমার সমস্ত অর্থ, আমার সমস্ত সম্পত্তি তুমি কবজায় রেখেছো তোমার। মাসিকে দাসী করে রেখেছো, তাকে কিন্তু দাসী করে রাখা হয়নি, তাকে কিন্তু তার মহিষীর সম্মান দিয়েই, মানে তার যে মাতা, রাজমাতার সম্মান দিয়েই কিন্তু তাকে সেখানে রাখা হয়েছে। তার সত্ত্বেও তাকে বলছে মাসিকে দাসী করে রেখেছো, মাসি তা ভুলবে? সিরাজ বলছে অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। অকারণে নয় কি? মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নও? দস্যু। অর্থাৎ বলছে যে আপনি অকারণে আমাকে কেন দোষারোপ করছেন। বলছে অকারণে আমাকে, আমার মতিঝিলকে অধিকার করেছে, তুমি আমার মতিঝিলকে অধিকার করেছো, তুমি আমার মতিঝিল থেকে আমাকে এখানে এনে রেখেছো, তুমি আমার সমস্ত সম্পদ হস্তগত করেছো এবং আমার পালিত পুত্রকে এখানে শওকত জংয়ের কথা বলছে, তাকেও সিংহাসন থেকে দূরে রেখেছো। তুমি নও তো আর কে হবে? তুমিই দস্যু। মতিঝিল আপনারই রয়েছে মা, তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? মতিঝিল যদি আমারই থাকে, সিরাজ বলছে আপনারই আছে মতিঝিল, মতিঝিল আমি কোনো অধিকার করিনি, মতিঝিল যেমন সেরকমই আছে। বলছে তাহলে সেখানে আমার যাওয়ার কেন অধিকার নেই? বলছে রাজনীতির কারণ। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নেই, তাই আমার কাছে রাজনীতিও নেই।
তোমার রাজনীতির সঙ্গে আমার কি সম্পর্ক? আমার তো কোনো রাজনীতি নেই, আমার রাজ্যও নেই, তাই আমার কোনো রাজনীতিও নেই। আছে শুধু প্রতিহিংসা। আমি শুধু প্রতিহিংসার আগুনে চলছি। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেদিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তুমি যেমন আমার মতিঝিল অধিকার করেছো, তোমার এই প্রাসাদও যখন অন্য লোক অধিকার করবে, সেদিন আমার এই প্রতিহিংসা পূর্ণ হবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতন কেউ যদি তোমাকে, অর্থাৎ তোমাকে ওই সিংহাসন থেকে কেউ সরিয়ে দেবে, এবং শওকত জঙ্গকে তুমি যেমন হত্যা করেছো, তোমার সেনাপতি মোহনলাল যেমন হত্যা করেছে, তেমন যখন তোমাকে কথা অসমাপ্ত থেকে যাচ্ছে, সেই সময় লুৎফা ছুটে আসছে। মা মা তোমার মুখের ওই কথা শেষ করো না মা। নবাব মহিষী, ব্যঙ্গ করে বলছে। নবাবের মহিষী? নবাব মহিষী নই মা, তোমার কন্যা। লুৎফা কিন্তু ঘসেটি বেগমকে খুব ভালোবাসত, আর ঘসেটি বেগম কিন্তু একসময় লুৎফাকে খুব ভালোবাসতেন, নিজের কন্যার মতনই দেখতেন। নবাব মহিষী নও, আজ ভাবছো খুব বিনয় করলে, কিন্তু দুদিন বাদেই ওই কথা সত্য হবে। এই আমার মতন জীবনযাপন করতে হবে। তুমি আজকে ভাবছো খুব বিনয় করে আমাকে মা বলছো, তুমি নবাব মহিষী নও নিজেকে বলছো, কিন্তু দুদিন বাদেই ওই কথাই সত্যি হবে, এবং আমার মতোই তোমাকে জীবনযাপন করতে হবে। নবাব, লুৎফা সিরাজের দিকে তাকাচ্ছে, নবাব বলে বলছে তাকে কিছু বলার জন্য। ঘসেটি বলছে, নবাব মহিষী বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব, বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। বলছে নবাবের মহিষী, অর্থাৎ লুৎফার কথা বলছে, নবাবের মহিষী এই বাদীর বিরুদ্ধে, মানে ঘসেটি বেগম নিজেকে বাদী হিসেবে দেখছেন, বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন আপনার কাছে। আপনি আমাকে, মানে বাদীকে মানে আমাকে বলছে, চাকরানি, বাদী শব্দের অর্থ চাকরানি, এখানে নিজেকে বাদী হিসেবে দেখছেন, দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। লুৎফা বলছে, জাহাপনা ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন, আপনি ওকে ছেড়ে দিন, আপনি ওকে ওর নিজের প্রাসাদে ফিরে যেতে দিন, অর্থাৎ মতিঝিলে। সিরাজ বলছে, দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো, যখন সময় হবে ঠিক ওকে মতিঝিল প্রাসাদে আমি পাঠিয়ে দেবো। এখনো আশা, সময় আসবে? লুৎফা বলছে, এখনো আশা আছে যে সময় আসবে তুমি আমাকে আমার প্রাসাদে পাঠাবে? লুৎফা বলছে, অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে, তো আমি ভয় পাচ্ছি, তুমি এরকম ভাবে বলো না, কারণ তুমি যে এরকম ভাবে বললে আমি বিপদের আশঙ্কা করছি। তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? তোমার তুমি ভাবছো তোমার বুক পুড়ছে তোমার স্বামীর কথা ভেবে, তোমার স্বামীর বিপদ আসন্ন সে কথা ভেবে তুমি ভাবছো, তুমি ভয় পাচ্ছ, আর তুমি কখনো বুঝতে পেরেছো, তোমরা কখনো ভেবেছো যে আমার বুক জ্বলে পুড়ে খাক হয়ে যায়? না কখনো বুঝতে চেয়েছো। অনাথা বিধবা আমি, নিজেকে নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, আমার স্বামী মৃত, আমি আমার নিজের গৃহেই ছিলাম দুঃখকে সাথী করে, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দিনী করে রাখলে, তোমাদের আমি ক্ষমা করব? একদিকে অনাথা বিধবা, অন্যদিকে অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে, অর্থাৎ অত্যাচার কি, শওকত জংকে হত্যা করা হয়েছে, সেটার অত্যাচার হয়েছে, তার পালিত পুত্র শওকত জংকে হত্যা করা হয়েছে, সেই প্রতিকার আমি করতে পারিনি, তাই অক্ষম হয়ে ডুকরে নিজেই নিজের মধ্যে কাঁদতাম। তোমরা তাতেও আমাকে বাদ রাখলে, আমাকে ছল করে এনে এখান থেকে এখানে পাপপুরীতে বন্দিনী করে রাখলে, তোমাদের আমি ক্ষমা করব? সিরাজ বলছে, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিনীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তো ভালো লাগছে না, আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। এবার সিরাজ ক্রুদ্ধ। সিরাজ বলছে যে আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিনীকে, তুমি এত বিদ্রোহ করছো, তোমাকে কি আমরাই ক্ষমা করব? তোমাকে মায়ের মতন সম্মান দিয়েছিলাম, মায়ের বোনকে মায়ের পাশেই রাখতে চেয়েছিলাম, তোমার সেটা ভালো লাগছে না। আমার আজকে ভয় হচ্ছে শেষে বাধ্য না হয়ে আমাকে তোমাকে কারাগারে ঠেলতে হয়, কারাগারে তোমাকে স্থান দিতে হয়। নবাব, লুৎফা অবাক হয়ে যাচ্ছে, বিস্মিত। জাহাপনা, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হয়। সত্যিই তো, সিরাজ তার নিজে নবাব হওয়ার আগে তার নিজের কি চরিত্র ছিল সেটা তার একান্ত ব্যক্তিগত, কিন্তু তাকে আলীবর্দী খাঁ যখন সিংহাসনে বসিয়েছেন, তিনি তো তার নিজের রাজ্যের কথাই ভাবছেন, তিনি রাজ্যকে রক্ষা করার কথাই ভাবছেন, কিন্তু তার বিরুদ্ধে এত লোক এত ষড়যন্ত্র করছে, তিনি কি করে সামলাবেন?
তিনি তার নিজের ঘরে বিদ্রোহ দেখছেন, নিজের বাইরে বিদ্রোহ দেখছেন, নিজের সভাসদদের মধ্যে বিদ্রোহ দেখছেন। তিনি তাই বুঝে উঠতে পারছেন না তিনি কি করবেন। তাই বলছেন যে ঘরে বাইরে, ঘরে দেখতে পাচ্ছেন ঘাসেটি বেগমকে, নিজের সিপাহশালার জাফর আলী খাঁকে, রাজবল্লভ, রায়দুর্লভ, যাদেরকে এতদিন মিত্র ভেবে এসছেন তাদেরকে দেখতে পাচ্ছেন। বাইরে দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। প্রতিনিয়ত এদের আর বাক্যজ্বালা, বাক্যবান আর তিনি সহ্য করতে পারছেন না। তাই তিনি দুঃখিত হয়ে তার স্ত্রীর কাছে সেটা জানাচ্ছেন। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। আমাকে তো আমার দাদু আলিবর্দী খাই সিংহাসনে বসিয়েছেন, তিনি শওকত জংকে সিংহাসনে বসাননি, সেটা তার ব্যাপার। তা সত্ত্বেও ঘসেটি বেগম আজকে প্রতিশোধ নিচ্ছেন, আমার মাসি হয়ে আমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছেন, প্রতিহিংসা পরায়ণ হচ্ছে। আমি কোন অপরাধ করেছি? আমাকে কেন সবসময় অপরাধীর মতন করজোড়ে থাকতে হবে? দুই হাত মাথা দিয়ে চেপে ধরলেন। ঘসেটি বলছেন, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? তুমি অপরকে বঞ্চিত করছো, মানে শওকত জংকে বঞ্চিত করার কথা বলছে। সেই সিংহাসন কি তোমাকে শান্তি দেবে? আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না। পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে। সিরাজ নিজের দুঃখের কথা লুৎফার কাছে প্রকাশ করছেন। যে আমি কিন্তু খুব নরম রাজা বলে আমি তা নই। আমি জানি ওদেরকে কি করে কণ্ঠরোধ করা যায়, কি করে আমার মাসির কণ্ঠরোধ করা যায়, আমার সভাসদদের কণ্ঠরোধ করা যায়। আমি কিন্তু জানি, সেটা আমার জানা আছে। কেমন করে ওরা যে স্পর্ধা, ওদের যে সাহস বেড়ে গেছে, ওরা যে ওদের উন্নত করছে মাথা, কেমন করে ওদের আমার পায়ের তলায় মাথা নুইয়ে আনা যায়, সবই আমি জানি। আমি কিন্তু ওদের হত্যাও করতে পারি, গুপ্ত হত্যাও হতে পারি, সমস্ত কিছু আমি করতে পারি। কিন্তু আমার একটা মুখের কথায় বা একটা চোখের ইঙ্গিতে কিন্তু এগুলো ঘটে যেতে পারে, কিন্তু আমি পারি না। কেন পারি না? আমি শুধু কঠোর নই বলে তাই নয়, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। আমি অন্যের ব্যথাও, আমার মাসি ঘসেটি বেগম আমার মাসি, এরা আমার সিপাহশালার, আমার সভাসদেরা, তাদের ব্যথায়, তাদের পরিবারের কথা ভেবে, তাদের নিজেদের ব্যথা ভেবে, তারা এতদিন আমার সঙ্গে কাজ করছে বলে সমস্ত কিছু ভেবে আমি তাদেরকে কখনোই হত্যা করতে পারি না। তাদের জন্য আমার প্রাণ ব্যথিত হয়ে ওঠে। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কেঁদে ফেললেন। লুৎফা তার কাছে গিয়ে বসলেন। এক হতাশাগ্রস্ত রাজা, এক হতাশাগ্রস্ত সুলতান, তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। তার ঘরে বাইরে সব জায়গায় শত্রু, তিনি শত্রুর মধ্যে পরিবেষ্টিত হয়ে আছেন। তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। তিনি কিন্তু যে কোনো সময় তিনি যদি আদেশ করেন, তার চোখের একটা ইঙ্গিত করেন, এই শত্রুর কিন্তু বিনাশ সাধন ঘটে। কিন্তু তিনি পাচ্ছেন না, কারণ তিনি অন্যের দুঃখে ব্যথিত হয়ে উঠছেন বলে। লুৎফা বলছেন, নবাব জাহাপানা, আপনার চোখে জল, আমি যে সইতে পারি না। ঘসেটি বলছেন ব্যঙ্গ করে, আজকের এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নার বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতন কেঁদে কাটাতে হবে, অভিশাপ দিচ্ছেন। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। ঘসেটি বেগম অভিশাপ দিচ্ছেন এক প্রকার। বলছেন সিরাজ আজকে যে কান্না কাঁদছেন, সেই কান্না শুধুই তার বিলাস। তিনি বিলাস সাধন করছেন এই কান্না কেটে। এই কান্নার বিরাম নেই, কান্না থামবে না। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না, তার আরো কান্না বাকি আছে। যুদ্ধ আসন্ন, তিনি তার চোখের জলে তিনি এই তার যে পথ, তার আগামী পথ কি হবে সেটাও তিনি বুঝতে পারবেন না। বেগম অর্থাৎ লুৎফার কথা বলছেন, তাকে আজীবন আমার মতো কেঁদে কাটাতে হবে। আমি যেমন স্বামীহারা, আমি যেমন পুত্রহারা, সন্তানহারা হয়ে আমাকে কেঁদে কাটাতে হচ্ছে জীবন, সেরকম তোমারও জীবন কাটবে। আমি না, অর্থাৎ সিরাজদৌল্লার মায়ের কথা বলছেন, সে কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে, অর্থাৎ তার পুত্র শোক করবে। আমার যেমন পুত্র শোক করছে, সেরকম সেও কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশীর প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল, অর্থাৎ বহু মানুষের মৃত্যু ঘটবে এবং কান্নার রোল উঠবে পলাশীর প্রান্তর থেকে। সিরাজের নবাবীর এই পরিণাম হবে। সিরাজ যে নবাব হয়েছেন, তিনি যে এই বাংলার নবাব, তার নবাব হওয়ার জন্য এই যুদ্ধ আসন্ন এবং তার
নবাব হওয়ার জন্যই এই পরিণাম ঘটবে, সিরাজের পতন ঘটবে, বহু মানুষের মৃত্যু ঘটবে, এই পরিণাম ঘটবে। এই বলে ঘসেটি চলে গেলেন। নবাব তার দিকে অগ্রসর হচ্ছিলেন, এগিয়ে যাচ্ছিলেন, তাকে কিছু বলার জন্য লুৎফা তাকে আটকে দিলেন, তাকে ধরলেন। বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? এই যে অভিশাপ দিয়ে গেলেন, এই যে কথাগুলো বলে গেলেন, সেই কথার পরিপ্রেক্ষিতে সিরাজ লুৎফাকে জিজ্ঞাসা করছেন, বলতে পারো যে ওই ঘসেটি বেগম মানবী না দানবী, যাকে আমি মা হিসেবে মাসি, তিনি আমার মাসি হলেও মায়ের পাশে তাকে স্থান দিয়েছি, তিনি আজকে আমাদের এই ধরনের অভিশাপ দিচ্ছেন, অভিশাপ দিয়ে তিনি আমাদের এই বাংলার পতন চাইছেন। তিনি মানবী? তিনি কি সত্যি মানবী না তিনি দানবী হয়ে উঠেছেন? লুৎফা বলছেন, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। লুৎফা বুঝতে পারছে ঘসেটি বেগম যতদিন এখানে আছে এই ধরনের অভিশাপ দিয়ে যাবেন এবং আরো ষড়যন্ত্র করবেন তলায় তলায়। তাই তিনি তাকে বলছেন, সিরাজকে বলছেন যে ওকে ওর মতিঝিল প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতেও আমার ভয় করে, মনে হয় ওর যে নিঃশ্বাস প্রবাহিত হচ্ছে তার মধ্যে বিষ, প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে ওর বিষ, ওর দৃষ্টিতে আগুন ঝরে পড়ছে এবং ও যে অঙ্গ সঞ্চালন করছে তাতে ভূমিকম্প করছে, অর্থাৎ এই সাম্রাজ্যের পতন যেন ওর জন্যই আরো এগিয়ে আসছে। সিরাজ বলছে, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা, এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমন নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। এই 15 মাস আলিবর্দী খাঁর মৃত্যুর পর 15 মাস ধরে আজ সিরাজ তিনি হচ্ছেন এইখানকার নবাব, বাংলার নবাব সিরাজ 15 মাস মাত্র রাজত্ব করেছেন। এই 15 মাসে তার তিক্ত অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে, তিনি এত মানুষের নির্মম রূপটার পরিচয় পেয়েছেন, তাই তিনি বলছেন যে তিনি মানুষকে আর শ্রদ্ধা করতে পারছেন না। তিনি দেখেছেন কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সন্ধির শর্ত ভেঙেছে, কিভাবে তারা কলকাতার দুর্গ আক্রমণ করেছিল, আলীনগর সন্ধি হওয়ার পর সেই শর্ত ভেঙে ফেলেছে, তারা কিভাবে মাদ্রাজে সেনা রাখছে, সেনা সঞ্চিত করছে, তারা কিভাবে ওয়াটসনকে দিয়ে এখানে ওয়াটসকে দিয়ে কিভাবে চিঠি পাঠিয়ে মীর জাফরকে দলে টেনে নিয়েছে, রাজবল্লভ, রায়দুল্লভ এরা সবাই কি করে তার বিরুদ্ধাচরণ করছে, তিনি সমস্ত কিছু দেখেছেন, মানুষের নানা রূপ তার চোখের সামনে এসেছে। তিনি বুঝতে পারছেন যে তার এই মাত্র 15 মাসে এই রকম অবস্থা, এইভাবে তিনি মানুষদের চিনতে পারছেন, তাই তিনি আজ কোনো মানুষকে শ্রদ্ধা করতে পারছেন না, ভালোবাসতে পারছেন না। লুৎফা বলছেন, চলুন জাহাপনা একটু বিশ্রাম করবেন। বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির পর, পলাশির যুদ্ধ আসন্ন, পলাশির আম্রকাননে যে যুদ্ধ হবে সেই যুদ্ধের পর আমার বিশ্রাম হবে। পলাশি? সে কি জাহাপনা, তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা? আবার যুদ্ধ জাহাপনা? এই 15 মাসের মধ্যে এতবার যুদ্ধ হচ্ছে, আবার যুদ্ধ করবে শাহজাহাপনা? 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে, এইবার হয়তো শেষ যুদ্ধ। আমার এই 15 মাসের রাজত্বে পুরো একটি বছর মানে পুরো 12 মাসই যুদ্ধে যুদ্ধে কেটে গেছে, ষড়যন্ত্র ভেদ করতে কেটে গেছে, গুপ্তচর পরিচালনায় আমার অতিবাহিত হয়ে গেছে, এইবার যে যুদ্ধ সেটাই হয়তো আমার শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। সিরাজ বুঝতে পারছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে যুদ্ধ আসন্ন, তাতে তার নিজের সভাসদরাই তার বিপক্ষে, তার মাসি বিপক্ষে, তাই এই যুদ্ধ তার কাছে এক মারাত্মক আকার ধারণ করবে এবং তিনি বুঝতে পারছেন এই যুদ্ধে, অবশ্যম্ভাবী যে যুদ্ধ, সেই যুদ্ধে তার হয়তো পরাজয় অবশ্যম্ভাবী, এবং তার যদি পরাজয় হয় তাহলে তো আর কোনো যুদ্ধ হবে না, আর যদি তিনি এই যুদ্ধেও জয়ী হন তাহলেও তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দমন করতে পারবেন এবং তারা আর এমুখ হতে পারবে না। কিন্তু তার মনে হচ্ছে, মনের মধ্যে কিন্তু সন্দেহ কাজ করছে। তিনি ওই যে চিঠি পেয়েছেন,
যে সৈন্য তারা জড়ো করছে, এবং তিনি জানেন এরা অনেক আধুনিক অস্ত্রে সজ্জিত, এবং কিন্তু সিরাজের কাছে সেই আধুনিক অস্ত্র নেই। তার কিন্তু সৈন্যবলও কম, কারণ এর আগের যুদ্ধগুলোতে তার অনেক সৈন্যের ক্ষতি হয়েছে, অনেক সৈন্যের মৃত্যু ঘটেছে। তাই সব দিক থেকে তারা অনেক দুর্বল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক এগিয়ে আছে। তাই তিনি বুঝতে পারছেন যে এই যুদ্ধ হয়তো তার শেষ যুদ্ধ। পলাশি লুটটা বলছে, সিরাজ বলছে পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো। পলাশ ফুল তোমরা জানো বসন্তকালে ফুটে, সরস্বতী পুজোয় লাগে, লালে লাল হয়ে থাকে পলাশ ফুল। সেই মাঠে পলাশ গাছ রয়েছে, মুর্শিদাবাদের সেই মাঠে। তিনি বলছেন সেই পলাশির আম্র বাগান, সেখানে পলাশির ক্ষেত্র, যেখানে হয়তো কোনো সময় লাখে লাখে পলাশ ফুল ফুটতো, এবং সেই ফুলের অগ্নিবর্ণে, ফুলের লাল রঙে এই পলাশির প্রান্তর, হয়তো পলাশির মাঠ রাঙা হয়ে থাকতো। তাই আজও তার বুকে রক্তের তৃষা, তাই আজও সে যেন সেই লাল হতে চায়, রক্ত মেখে সে লাল হতে চায়, রক্তের তৃষ্ণা। জানি না আজ কার রক্ত সে চায়, পলাশি, রাক্ষসী পলাশি। সিরাজ জানেন না এই পলাশি আজ কার রক্ত চাইছে, বাংলার সৈন্যদের রক্ত না ব্রিটিশ সৈন্যদের রক্ত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রক্ত। কাদের রক্ত পলাশি খেতে চাইছে? রাক্ষসী পলাশি। সে রক্ত চায়, সে রক্ত মেখে লালে লাল হয়ে উঠতে চায়, সেই পলাশি, রাক্ষসী পলাশি। কার পতন হবে সিরাজ জানে না, কিন্তু সিরাজের মনে সন্দেহ, এটাই তার হয়তো শেষ যুদ্ধ। এই পলাশির প্রান্তর হয়তো তাদেরই রক্ত খেতে বসে আছে, এবং সেই তৃষ্ণা মেটাবে তাদের রক্ত দ্বারাই। এবং সিরাজ তার সেই পতন অবশ্যম্ভাবী জেনেই আজ আতঙ্কিত, হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। কারণ তার পরিবার, তার নিজের মাসি, তার সভাসদ সবাই তার বিপক্ষে রয়েছে, বিরুদ্ধাচরণ করছে। আর অন্যদিকে বাইরে রয়েছে প্রবল সাম্রাজ্যবাদী শক্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এই যুদ্ধ, এই আসন্ন যুদ্ধে কার পতন ঘটবে সিরাজ জানে না, কিন্তু বাংলার ভাগ্যাকাশে আজ মেঘের ঘনঘটা, এবং বাংলার স্বাধীন সূর্য হয়তো অস্তমিত হবে। তাই সত্যি হয়েছিল 1757 সালে 23শে জুন পলাশী প্রান্তরে স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়েছিল, এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যুদ্ধে জয়ী হয়েছিল, আমরা সবাই জানি। এই অবধি তোমাদের পাঠ্য রয়েছে। এরপরে আমি কিছু কোশ্চেন অ্যান্সার আগেই দিয়েছিলাম, আরও কিছু কোশ্চেন অ্যান্সার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।